যত রোগ আছে সকল রোগের চিকিৎসা আছে, কিন্তু জলাতঙ্ক রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা কিন্তু আবিষ্কার হয়নি। এটার যেহেতু মৃত্যুর হার 100%, তার মানে জলাতঙ্ক রোগ যদি আল্লাহ মাফ করে কারো হয়ে যায়, তার যদি লক্ষণ প্রকাশ পায়, তার কিন্তু মৃত্যুর হার 100%। চিন্তা করেন, তার মানে কোনো চিকিৎসা নেই, আল্লাহ মাফ করুক। এই জন্য কাউকে যদি জলাতঙ্ক হয়ে যায়, তার আগে আমাদেরকে জানতে হবে জলাতঙ্ক রোগটি কী দিয়ে হচ্ছে। তাই ওয়ালাইকুম আসসালাম। যে আমি শুনতে পাচ্ছি আমার চেম্বার, অফলাইন চেম্বার নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি বাজার, একটা গ্রাম, সেখানে আমি চেম্বার করি। এখানেই আমার বাসা, পাশেই আমার হসপিটাল, এখানেই আমার পোস্টিং। আর অনলাইনে আমি সেবা দিয়ে থাকি। অনলাইনে দেখার সুযোগ আছে, তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু বেগ পেতে হয়, একটু সময় লাগে। এই যেটা বলছিলাম যে কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম, আচ্ছা, জলাতঙ্ক রোগ। জি, তো জলাতঙ্কটা কীভাবে হয় সেই বিষয়টা তো আমাদেরকে জানতে হবে। জলাতঙ্ক হয় বেসিক্যালি বাংলাদেশে কুকুর দিয়ে, এরপরে বিড়াল, শেয়াল, খেকশিয়াল, বাদুড়, বানর, এই যে প্রাণীগুলোর কথা বললাম, এগুলোর কোনো কিছু দিয়ে যদি আপনি আক্রান্ত হন, আপনার রক্ত বের হয়, বা রক্ত যদি বের নাও হয়, কোনোভাবে আপনার স্ক্র্যাচ হয়েছে, স্ক্র্যাচ মার্ক পড়েছে, জাস্ট একটু আঁচড় আমি বলবো, স্লাইট ব্লিডিং, বা আপনার জাস্ট উপরের চামড়ার লেয়ারটা উঠে গিয়েছে, আপনি এক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন দিবেন। প্রথমত যদি আক্রান্ত হয়ে যান আপনি, সেক্ষেত্রে 20 মিনিট ধরে সাবান পানি দিয়ে, একদম কাপড় কাচা সাবান দিয়ে ওই জায়গাটা ভালো মতো ডলে ডলে ঘষতে হবে। এরপরে দ্রুততার সাথে, যত দ্রুত সম্ভব আপনি ভ্যাকসিনটা নিয়ে নেবেন, ভ্যাকসিনের ডোজটা কমপ্লিট করবেন। এরপরে ধরেন আপনি ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করার পর আবার আপনি পুনরায় 2, 3, 5 মাস, 6 মাস পর, বছর খানিক পরে আবার আক্রান্ত হয়েছেন, আবার ভ্যাকসিন দিবেন। যতবার আপনি বেঁচে আছেন, যতবার আপনি আক্রান্ত হন না কেন, আপনাকে ভ্যাকসিনটা দিতে হবে। এবং এটা আমরা জানি যে সুপ্তকাল 10 বছর পর্যন্ত। আমাদের কাছে অনেকেই বলে যে আজকে থেকে 2 বছর আগে আমাকে কুকুর কামড় দিয়েছিল, আমি তো ভ্যাকসিন দেই নাই, আমার তো কিছুই হয়নি। এই ভুলটা করবেন না। কুকুর কামড় দেওয়ার পর 10 বছর পর্যন্ত কিন্তু সুযোগ থাকে তার, যে কোনো সময় আল্লাহ মাফ করুক জলাতঙ্ক হওয়ার সুযোগ থাকে। এই জন্য 10 বছর যেহেতু তার ল্যাটেন্ট পিরিয়ড, মানে ওই জীবাণুটা যতক্ষণ না আমাদের নার্ভ এন্ডিং স্নায়ুর সাথে কন্ট্যাক্টে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ। কিন্তু যখনই ওই জলাতঙ্কর জীবাণুটা আপনার স্নায়ুর সাথে কন্ট্যাক্টে এসে ওটা সচল হবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ব্রেন পর্যন্ত চলে আসবে, তখন কিন্তু আপনার কিছু করা থাকবে না। ব্রেন পর্যন্ত গেলেই আপনার লক্ষণ প্রকাশ পাবে। লক্ষণগুলো খুবই সাধারণ লক্ষণ: জ্বর, সর্দি, কাশি, একটু গলা ব্যথা, একটু হাইড্রোফোবিয়া, একটু অ্যারোফোবিয়া, দেখা যাচ্ছে পানিতে ভয় পাচ্ছেন, বাতাসকে ভয় পাচ্ছেন, এগুলোই সিমটম। লক্ষণ প্রকাশ পেলে যখন আমরা টেস্ট করে কনফার্ম হয়েছে জলাতঙ্ক হয়েছে, তখন কিন্তু আর কিছু করার থাকে না। খুব সিরিয়াস ইস্যু, খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলছি। জলাতঙ্ক হলে আল্লাহ মাফ করুক, এটার চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত নাই। এটার প্রিভেনশন আমি বলবো যে আপনি মানে ভ্যাকসিনেটেড, আপনাকে ভ্যাকসিন দিতেই হবে। আক্রান্ত হয়েছে আপনাকে অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে, ঠিক আছে? এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীতে ক্যান্সার আছে, ক্যান্সার হয়ে গেলে ক্যান্সারের চিকিৎসা আছে, কিন্তু জলাতঙ্কের চিকিৎসা কিন্তু নাই। বারবার বলছি, এই বিষয়টা মাথায় রাখবেন। আল্লাহ যদি চায় যে কাউকে যে কোনো হালত থেকে, যে কোনো অবস্থা থেকে আল্লাহ তাআলা চাইলে রক্ষা করতে পারেন, সেটা আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা, সেটা আল্লাহ তাআলা চাইলেই পারেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের যে আমাদের যে নলেজ, এক্ষেত্রে জলাতঙ্ক হলে কিন্তু তার কোনো করার কিছুই নাই। এই জন্য সিরিয়াস থাকতে হবে। আরেকটা বিষয়, বর্ষাকাল, সাপ থেকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে, এবং সাপে কাটলে কী করতে হবে সেটা আমি বলেছি। আরেকটা বিষয় কথা বলেছি, যত রকমের বিজ্ঞাপন আপনারা দেখেন, আমার এবং আমার বড় ভাই ডক্টর নাবিল, আমাদেরকে নিয়ে যত রকমের বিজ্ঞাপন আপনারা দেখেন, বিভিন্ন রকমের দেখা যাচ্ছে, একটা ভিডিও দেখছেন, স্ক্রল করতে করতে হয়তো বা আমাদের দেখছেন যে আমরা কথা বলছি, একটা টুথপেস্টের বিজ্ঞাপন, একটা দেখা যাচ্ছে জিঙ্কো বিলোবা নামের একটা যে কোনো একটা ওষুধের বিজ্ঞাপন আসতেছে, বা অ্যালার্জির ওষুধের আসতেছে, পাথরকুচি পাতার বিজ্ঞাপন আসতেছে। এগুলো সবগুলোই প্রতারক চক্র চালায়, ভুয়া। এগুলো একটাও কিন্তু আমাদের না। আপনারা আমাদের পেজটা ফলো করবেন। এই যে আমার পেজ ডক্টর নোবেল, যেখান থেকে আমি লাইভে গিয়েছি, যেখান থেকে লাইভে যাবে, আমার বড় ভাই তো প্রতিনিয়ত লাইভে আসতেছেন। ডক্টর নাবিল যে পেজটা 4.1 মিলিয়ন এখন, নাকি 4.2 মিলিয়ন সম্ভবত, আর আমার পেজটা 3.9 মিলিয়ন। এগুলো হচ্ছে রিয়েল পেজ, এগুলো থেকে আমরা লাইভে যাই। এর বাইরে অন্য কোনো পেজ থেকে আপনারা যতই আমাদের নাম দিয়ে পেজ খুলুক, ধরেই নেবেন যে এটা ধোঁকাবাজ, প্রতারক চক্র। হ্যাঁ, আমার আরেকটা পেজ আছে ডক্টর নোবেল অফিসিয়াল, এটার 8 লক্ষের উপরে ফলোয়ার আছে। এই দুইটা পেজ আমার। আর ডক্টর নাবিল আমার ভাইয়ের একটাই পেজ, 4.2 মিলিয়ন। এই পেজ বেসিক্যালি আপনার এই দুইটা পেজ ফলো করলেই কোনোভাবেই ধোঁকার শিকার হবেন না ইনশাল্লাহ, কোনোভাবেই। আমাদেরকে অসংখ্য মানুষ আমাদের পেজগুলোতে মেসেজ দেয় যে আমরা আপনার ওষুধটা কিনতে যাই, আমাদের তখন টিম মেম্বাররা যারা আছেন তারা বলেন যে এটা আমাদের না, এগুলো দয়া করে আপনারা কিনবেন না। তারপরেও বিশ্বাস করতে চায় না
যে না 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 আপনারা এটা স্যারদেরই এই জিনিসটা, মানুষ বিশ্বাস করতে চান। অনেকে আবার ওষুধ কেনার পরে খাওয়ার পরে কোনো কাজ হয় না বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদেরকে ফোন দেয়। যারা এই ধোঁকাবাজিটা করছে, যারা এই মানে পন্থাটা অবলম্বন করেছে, তারা এতটাই খারাপ, এতটাই অসাধু, তারা মানে পণ্যটা তো সেল করতেছে, আমাদের ভিডিও আমাদের ছবি ব্যবহার করে এটা তো করতেছে, ধোঁকাবাজি করতেছে। এরপরে যেটা করতেছে, তারা ওষুধ সেবনের পরে কোনো সমস্যা যদি হয়, তারা অভিযোগের ক্ষেত্রে নাম্বারটা দিচ্ছে আমাদের নাম্বার, আমাদের যে পেজের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটা দিচ্ছে। চিন্তা করেন মানে মানুষ কতটা নিচে নামতে পারে। তো যাই হোক, অচিরে তাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমি এর আগেও বলেছি যে আমরা জিডি করেছি, আজকে থেকে 7 মাস আগে জিডি করেছি, তারও 2 মাস পরে আমরা অভিযোগ দায়ের করেছি। যাই হোক, আশা করছি খুব শীঘ্রই একটা ব্যবস্থা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের প্রতি একটাই মেসেজ এখন, যে আপনারা দয়া করে কোনো কিছু কিনবেন না, ঠিক আছে? আরও দু একটা বিষয় নিয়ে কথা বলি, যেহেতু লাইভে এসেছি, আপনারা আমাদের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কথা শুনতে চান। পাইলস নিয়ে এত বেশি মানুষ জানতে চেয়েছে যে ন্যাচারালি কীভাবে আমি পাইলস থেকে মুক্তি পেতে পারি, তাই কি না? দেখেন, পাইলস বা অশ্বরোগ যেটাকে বলি, এটা যখন মল ত্যাগ করবেন তখন রক্ত বের হচ্ছে বা মল ত্যাগে ব্যথা হচ্ছে, অনেকে বলে মাংসপিণ্ড একটু ফুলে গিয়েছে। পাইলসটা হয় কেন ভাই বলেন তো? দীর্ঘদিন ধরে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, এটা হচ্ছে মূল কারণ। আপনার টয়লেট ক্লিয়ার আছে, আপনার ইনশাআল্লাহ পাইলস হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইভেন পাইলস হয়ে গিয়েছে, এরপরও আপনি যদি আপনার টয়লেট ক্লিয়ার রাখতে পারেন, একটা সময় দেখবেন পাইলস নাই হয়ে গেছে। আমাদের দেশে তো পাইলস হলেই অপারেশন, এই টেন্ডেন্সিটা চেঞ্জ করতে হবে। আমার এক কাজিন, সে নিউজিল্যান্ডে আছেন, ওনার পাইলস। এখন আমি যেভাবে চিকিৎসাটা দেই, যে লাল চালের ভাত খেতে হবে, টক দই খেতে বলি, শাকসবজি ফলমূল খেতে বলি, প্রচুর পর্যাপ্ত পানি পান করতে পারি, রাতের ঘুমটা ইনশিওর করতে বলি, এবং যত রকমের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করতে বলি, এবং গরুর মাংস, খাসির মাংস, কবুতরের মাংস, হাঁসের মাংস, সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো অ্যাভয়েড। বেগুন এগুলো খাওয়া যাবে না। পাইলস হলে এগুলো খেলে বেড়ে যাবে, স্পেশালি গরুর মাংস, যেটা মেয়ে গরু, গাই গরু বলে আমাদের এখানে, গাই গরুর মাংস খেলে এটা পাইলস অনেক ট্রিগার আপ হয়, অনেক বেড়ে যাবে। আপনি সামুদ্রিক মাছ খাবেন, দেখবেন পাইলস বেড়ে গেছে। ইলিশ মাছ খাবেন, দেখবেন পাইলসটা বেড়ে গেছে। বেগুন খেলে দেখবেন আপনার যন্ত্রণা বাড়ছে। তো আমি আমার ওই কাজিন, আমার এক মানে খালাতো বোন আর কি, বড় বোন, তাকে বললাম যে এটা একটু মেনটেন করতে হবে। তো সেখানে আসলে এগুলো ম্যানেজ করা খুবই একটু কষ্টের। হ্যাঁ, দেখা যাচ্ছে লাল চালটা ম্যানেজ করতে পারছে না, টক দইটা খুব কষ্ট হচ্ছে। তো তারপরে বললাম যে একটু ম্যানেজ করতে হবে। এরপরে সে বাধ্য হয়ে ওইখানকার ডক্টর দেখালো যে অপারেশন করতে হবে, একটা মাংসপিণ্ড বের হয়ে গিয়েছে। আপনি অবাক হবেন, নিউজিল্যান্ডের ডক্টর বলছে যে কিসের অপারেশন কেন লাগবে, তুমি লাইফস্টাইল ফলো করো। ওইখানকার ডক্টর বলছে। আপনি চিন্তা করেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তার যে পাইলস, সে যে বর্ণনা দিয়েছে, সেক্ষেত্রে পাইলসটা কিন্তু অলমোস্ট 3rd ডিগ্রির কাছাকাছি। বাংলাদেশে কিন্তু বলতো যে অপারেশন করতেই হবে, কিন্তু ওইখানকার ডক্টর বলছে যে কোনো অপারেশন লাগবে না, তুমি লাইফস্টাইলটা চেঞ্জ করো। লাইফস্টাইল চেঞ্জ করতে বলছে। দেখেন, অপারেশন কিন্তু আগে কি ছিল? আগে কি আজকে থেকে 200-300 বছর আগে কি অপারেশন ছিল? তখন মানুষটা কীভাবে চিকিৎসা করেছে? অবশ্যই চিকিৎসা আছে। লাইফস্টাইল ভাই, লাইফস্টাইল যদি কেউ ফলো করে, ইনশাল্লাহ অপারেশন সহজে লাগবে না। হ্যাঁ, অপারেশন কিছু ক্ষেত্রে লাগে, আমরা বলবো না যে অপারেশন লাগে না। কিছু ক্ষেত্রে কিছু অ্যাকিউট এমার্জেন্সি হয়েছে, ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে গেছে, তার অপারেশন লাগবে। ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে ব্রেইন থেকে, অপারেশন লাগবে। এরকম কিছু সিচুয়েশন আছে যেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে, একটা সেকেন্ড, জাস্ট একজন ফোন দিচ্ছে, 1 সেকেন্ড ভাই, আমি লাইভে আছি ভাই, লাইভটা শেষ করে আসতেছি। আচ্ছা, হ্যাঁ, তো আপনারা কি আমার শুনতে পাচ্ছেন? লাইভটা যে কী অবস্থা হলো, এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি, যেটা বলছিলাম যে, তো নিউজিল্যান্ডের ডক্টররা বলতেছে যে পাইলস হয়েছে তো কী হয়েছে, লাইফস্টাইল তুমি ফলো করো, আমরা দেখব, তুমি 1-2 মাস আগে এই ইয়েগুলো মেনটেন করো। যেটা আমরা বলি, আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে, সত্যিকার অর্থে অন্য কোনো মেকানিজম এখানে নাই। প্রচুর শাকসবজি খেতে বলেছে, প্রচুর পানি পান করতে বলেছে, টক দই খেতে বলেছে। লাল চালের ভাত আমরা বলি যে ঢেকি ছাড়া চাল, যেটা ফুল ফাইবার আছে, আপনি এনশিওর করছি আপনাকে, আপনার কখনোই ইনশাআল্লাহ পাইলস হবে না, অ্যানাল ফিশার হবে না, ফিস্টুলা হবে না। আপনি অসংখ্য রোগ বালাই থাকে, পেটের অসংখ্য রোগ বালাই থাকে, আল্লাহ চাইলে আপনি মুক্তি লাভ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
আমি বলছি ইনশাল্লাহ আপনাকে স্কিনের অসংখ্য রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আপনি আপনার টয়লেটটা ক্লিয়ার রাখেন, রাতের ঘুমটা ইনশিওর করেন। আজকে তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এসব নিয়ে আমি কথা বলবো না। অনেকেই আমরা খেলা দেখবো, ঠিক আছে, রাত জাগবো, এটা ভিন্ন ইস্যু, 4 বছর পরে আসে। এরপরে তো এখন তো আজকের পরে তার বলতে পারবে না যে ভাই এই কারণে রাত জাগতেছি। তো রাত জাগা যাবে না, ভুলেও রাত জাগবেন না। রাত জাগলে ডেফিনেটলি হরমোনাল ইমব্যালেন্স হয়, সেটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। স্টাডি বলতেছে যে একটা রাত যদি কেউ রাত জাগে, এক রাত সারা রাত ঘুমান নাই আপনি, আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে। পরের দিন আপনি টেস্ট করেন, মেয়েদের হরমোন দেখবেন সব উল্টাপাল্টা হয়ে গেছে, ছেলেদের হরমোন দেখবেন যে সব এলোমেলো হয়ে গিয়েছে। এর জন্যই আমরা যেটা বলছি যে রাত জাগা যাবে না, রাত জাগবেন না। আর পাইলসের সমস্যার কথা বলছি, অ্যানাল ফিশারের কথা বলেছি যে টক দই খেতে হবে, লাল চালের ভাত খেতে হবে, এবং সাদা চাল, সাদা আটা, এটা দিয়ে যত খাবার পৃথিবীতে আছে, অর্থাৎ গ্লুটেনযুক্ত খাবার, রুটি, পাউরুটি, বিস্কিট, চানাচুর, নুডলস, পাস্তা, সিঙ্গারা যা আছে, এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। কথা বুঝতে পারছেন? চুল পড়া, চুল পরে, রাত জাগলে কিন্তু চুল পড়ে। জিঙ্কের অভাব হলে চুল পড়ে, জিঙ্কের অভাব হলে ছেলেদের টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, কিন্তু জিঙ্কের অভাব হলে চুল পড়ে। আয়রনের অভাব হলে, আপনি যদি অ্যানিমিক থাকেন, আপনার যদি রক্ত স্বল্পতা থাকে, আপনার চুল পড়বে, বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, আপনার চুল পড়বে। তো আপনি আগে এই বিষয়গুলো ইনশিওর করেন। প্রথমেই ডক্টরের কাছে যাওয়ার দরকারটা কি? আপনি আগে লাইফস্টাইলটা মেনটেন করেন। আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে 1000 টাকার বেশি চিকিৎসা আপনাকে দিয়ে দিচ্ছি। আমাদের কাছে রুগীরা আসলে আমরা অনলাইনে 4-5 মিনিট সময় দেই, 1000 টাকা ভিজিট। অফলাইনে আসে, এখানে যেহেতু আমার গ্রামে নিজের এলাকার মানুষকে সেবা দেয়, 300 টাকা মাত্র ভিজিট। হাসপাতালে ফ্রিতে চিকিৎসা দেই। তো অনলাইনে তো অনেক হাজার হাজার মানুষের মধ্যে দেখাচ্ছে, 1000 টাকা ভিজিটে তো দেখাচ্ছে না। ওখানে কি আমি জাদুকরি কোনো কথা বলি? এই কথাগুলোই তো বলি। এই যে আপনাদেরকে কথা বলতেছি, চুল পড়ার সমস্যার জন্য আগে আপনি দেখেন যে ফ্যাক্টরটা কোনটা, কি কারণে চুলটা পড়তেছে। আপনি কি রাত জাগতেছেন? রাত জাগাটা বন্ধ করে দেন। আপনি কি টেনশনে আছেন, দুশ্চিন্তা করতেছেন, দুশ্চিন্তাটা বন্ধ করে দেন। আমরা মুসলিম, অ্যাজ এ মুসলিম আমি বলি, যে কোনো সমস্যা মানুষের লাইফে আসবে। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কাউকে কোনো সমস্যা ছাড়া পাঠাইছে? যে বিল গেটস, যে ইলন মাস্ক, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যত বড় ভাবেন মানুষে দেখেন, সবাইকে দেখবেন, সবাই কেউ না কেউ টেনশনে আছে। উনি ওনার জায়গায় টেনশনে আছে, আপনি আমি আমাদের স্টেজে দেখবেন টেনশনের মধ্যে আছে। যে রাস্তার ফকির, ও টেনশনে আছে। কেউ এমন নাই যে সে টেনশনে নাই। টেনশনের মতো জিনিস আল্লাহ তাআলা অবস্থা আপনাকে ক্রিয়েট করে দিবে। একটা সমস্যা শেষ হবে, আরেকটা সমস্যা আসবে। তাহলে টেনশনের কি আছে? যে কোনো পরিস্থিতিতে, যে কোনো হালতে আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ইনশাআল্লাহ আপনি মনটা দেখবেন যে হালকা হবে, রিলিফ পাবেন আপনি। যে কোনো সমস্যা, আমি এই কথা বারবার বলি, যে কোনো সমস্যা ভাই আপনার, আপনি শুধু আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন যে কতটা হালকা লাগে। আল্লাহ তাআলাই আপনাকে ব্যবস্থা করে দিবে। আর ভাই সমস্যা কি কারো আজীবন থাকে? সমস্যা আসবে, চলে যাবে। মেঘ, এই যে বর্ষাকাল, মেঘ সবসময় থাকবে? মেঘটা আসবে, এই যে ঘন কালো মেঘ হয়েছে, বৃষ্টি হবে, চলে যাবে মেঘ, আবার রোদ আসবে। সবসময় রোদ থাকবে? আপনি যদি কোন ভাই সবসময় আমার রোদ লাগবে, এটা যেমন সম্ভব না। রোদের পরে আবার মেঘ আসবে, বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে। আমাদের জীবনটা এরকম, বিশ্বাস করেন ভাই, আমাদের জীবনটা এরকম। আমাদের জীবনে বিপদ আপদ আসবে, সমস্যা থাকবে, সমাধান হবে, রোগ বালাই হবে, এগুলো পরীক্ষা। আল্লাহ তাআলার সিস্টেমটা এরকম করে দিয়েছে। আপনি কি দুনিয়াতে জান্নাত পেতে চান নাকি? দুনিয়াতে কি জান্নাত পাওয়া যায়? তাহলে জান্নাতটা কি জন্য? ওই জায়গাতে আল্লাহ এগুলো কিচ্ছু রাখে নাই। কোনো রকমের বিপদ আপদ, হতাশা, দুশ্চিন্তা, টেনশন, রোগ বালাই, কষ্ট কিচ্ছু নাই, কিছুই নাই। শুধু আনন্দ, কষ্ট নাই, শুধু আনন্দ, সুখ আর সুখ, শান্তি। আহা, এই জান্নাত যদি আমরা পেতে পারি, যদি পেতে চাই, মনটাকে আগে পরিশুদ্ধ করতে হবে, পরিষ্কার করতে হবে, মনটাকে শুদ্ধ করতে হবে। হিংসামি, বদমাশি, অন্যের খারাপ চাওয়া, অন্যের একটু বিপদ হোক, অন্য একটু কষ্টে আছি মজা পাওয়া, সুদের কারবার, এই যে টেন্ডারবাজি, মিথ্যা কারবার, মানুষকে ঠকানো, ধোঁকাবাজি, বাটপারি, ভণ্ডামি, এগুলো করলে জান্নাত মিলবে না। এগুলো থেকে দূরে থাকেন, অল্প খান, অল্প রুটি যদি আল্লাহ তাআলা দেয়, এতে স্যাটিসফাইড থাকেন। আল্লাহ তাআলা যদি আপনাকে 1000 কোটি টাকার মালিক বানায়, তাও স্যাটিসফাইড থাকেন। যে কোনো হালতে খুশি থাকেন, মানুষকে না ঠকিয়ে। দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, এই দুনিয়াতেও আপনি শান্তি পাবেন,
পরকালে অনন্ত কল্যাণ, অনন্তকালের জন্য আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। এই কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় এক অনলাইনের এক ভাইয়ের সাথে পরিচয় হলো, এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, নাম বলবো না। তো উনি বলছেন যে ভাই, কোরআনের 2টা সূরার কথা বললো যে এখানে আল্লাহ তাআলা বলছে যে আমি জান্নাত বিক্রি করব, তোমরা কি নিতে চাও? অবশ্যই। কিসে পাওয়া যাবে জান্নাত? দুস্থ অসহায় মানুষকে যদি দান সাদকা করো। তো উনি বলতেছে আমি এইটা কিনবো, কেনার জন্য আমি আমার যা আছে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। হাজার হাজার কোটি টাকার মালিক, ওনার সাথে যে কথা বলেছি আজকে 22 মিনিট কথা হয়েছে ওনার সাথে, অসাধারণ মানুষ। বলতেছে আমার কয়েক ভাই, ওনারা যখন বিজনেসটা বড় হলো, যে তারা দেখা যাচ্ছে যে ওই অংশীদার চায়, আমি দিয়ে দিয়েছি 150 কোটি টাকার মতো। আমার মনে হয়েছে লস হয়ে যাবে, কিন্তু ঠিক তোরা খুশি থাক, 150 কোটি টাকা তাকে দিয়ে দিয়েছি। আমি চাইলে ওটা রেখে দিতে পারতাম। 1 সপ্তাহের মধ্যে 150 কোটির দ্বিগুণ আমার চলে আসছে। তো ওনার 1000 কোটি টাকার মালিক, উনি ওনার স্পেক্ট থেকে চিন্তা করতেছে। আমরা হয়তো বা অনেকে চিন্তা করতেছি এত টাকার মালিক, তাই উনি যে পরিমাণ মানুষকে দেখেন, 150 পরিবারকে দেখেন, প্রতিদিন 150 পরিবারকে চালায়, ওটা ওনার কর্মচারী না, দুস্থ। আমাকে বললো যে নোবেল ভাই, আপনাদের আমি আলোচনা শুনি, আপনি আপনার বড় ভাই ডক্টর নাবিল, আপনাদেরকে খুব আমার ভালো লাগে। যদি আপনার এলাকায় বা আপনার যদি এরকম কোনো দেখা যাচ্ছে যে দুস্থ কোনো অসহায় মানুষকে সাহায্য লাগবে, এটা আমাকে জানায়েন, আমি সরেজমিন একটু খোঁজখবর নিয়ে আমি হেল্প করব। উনি বলতেছেন। তো ওনার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে দেখেন, উনি ওনার রেসপেক্ট থেকে কিন্তু দেখেন মানুষকে ঠকায় না। উনি বলতেছে আমি কখনো মিথ্যা বলি না, মানুষকে ঠকাই না, আল্লাহ তাআলা আমাকে বাড়াই দিয়েছে। যে আমি যে কথা বলতেছি, যে দেখেন উনি ওনার রেসপেক্ট থেকে দান সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছে করার। তো ওনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, উনি করতেছে। তা যাকে টাকা পয়সা দেয় নেই, যার অল্প টাকার যার ইনকাম, তার কি সুযোগ নাই? তারও ওই সুযোগ আছে। আপনার 100 টাকা ইনকাম, আপনি ওখান থেকে 10 টাকা দেন না কেন ভাই? 10 টাকা দিয়ে দেন না, আল্লাহ তাআলা হয়তো ওনার থেকে আপনাকে দেখবেন যে আপনার উপর রাজি খুশি বেশি হয়েছে। জান্নাত কি আল্লাহ তাআলা শুধু ধনীদেরকে দিবে নাকি? গরিবদেরকে দিবে না? সবাইকে দিবে। কিন্তু একটা বিষয় আমি পড়েছি যে অনেক গরিব মানুষ, তাদের মধ্যে অনেক বেশি অহংকার কাজ করে। অনেক গরিব, তার মধ্যে অহংকার আছে। আমরা তো মনে করি শুধু বড়লোক ধনী যারা, তাদের মধ্যেই মনে হয় অহংকার। অনেক গরিবের মধ্যে অহংকার কাজ করে। এইরকম গরিব অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার জিনিসটা করলে আপনার পতন হবে, সুনিশ্চিত পতন। এজন্য আমি যে বিষয় থেকে এত দূরে আসলাম, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ওই বিল গেটস বলেন, আর আপনার ইলন মাস্ক বলেন, এরা তো সর্বোচ্চ পর্যায়ে ধরেন মানুষ, এনারাও টেনশনে আছে। আমিও টেনশনে থাকবো। বিপদ আপদ রোগ বালাই এগুলো আসবে, আল্লাহ তাআলা এটা কাটাবে। এই জন্য যে কোনো হালতে, যে কোনো বিপদে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা করব। ওই যে সাহাবীরা দেখতেন না, জুতার একটা ফিতা, এটা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে চাইতেন। বড় বড় যুদ্ধে গেছে, মনে করেন আজকে হয়তো শহীদ হইতে হবে, ওই যুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন বা চাইতেন। তার মানে ওনারা আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে জীবনের ছোট বড় যে কোনো হালতে, যে কোনো অবস্থায় আমরা আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। চাইতে যদি হয়, আমি এমন জায়গায় চাবো, সর্বোচ্চ জায়গা, সকল এই গোটা বিশ্বজাহানের মালিক, যার ভান্ডারে কোনো কমতি নাই, যেখানে চাইলে পাওয়া যায়, কোনো লিঙ্ক করতে হয় না, অমুক নেতা ধরো, তমুক নেতা ধরো, অমুকের কাছে যাও, সিরিয়াল নাও, কিচ্ছু লাগবে না রে ভাই, সরাসরি লাইন হয়ে যাবে। আল্লাহর সাথে কানেকশন সরাসরি হবে। তাহাজ্জুদের সালাত আদায় করেন, ফজরের আগে উঠে 2 রাকাত নফল ইবাদত করেন, মনটাকে পরিশুদ্ধ করেন। যত গুনাহ করছেন ক্ষমা চেয়ে নেন, আশ্রয় চেয়ে নেন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে এরপরে চান। আগে নিজেকে পরিশুদ্ধ করেন। আপনি কি, এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, আপনিও ভালো জানেন। আপনি কেমন, আপনার মনটা কেমন, আপনি পবিত্র না অপবিত্র, আপনার মনে হিংসা কাজ করে কিনা, আপনি অন্যের উন্নতিতে খুশি হন কিনা, আপনার মনে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কাজ করে কিনা, আপনি জানেন না? আপনি তো ভালো জানেন। আপনার মধ্যে যদি এগুলো থাকে, কোনোভাবেই আপনি আশা করেন যে আপনার দোয়াটা আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট কবুল করবে। আপনাকে আগে পরিশুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ হতে হবে। যে দোয়াগুলো করছেন এই অবস্থায়, ধরেন অনেক সময় খারাপ মানুষ বিপদে পড়ে, দোয়া করে আল্লাহর কাছে, তা আপনাকে আগে ওই মনটাকে পরিশুদ্ধ করতে হবে, ফ্রেশ করতে হবে। ফ্রেশ মনটা হয়তো হবে পবিত্র, স্বচ্ছ পানির মতো পবিত্র হয়ে আল্লাহর কাছে চেয়ে দেখেন, এমন কিছু নাই পৃথিবীতে যে আপনি পাবেন না। আপনি কি চান? আরে আমরা গ্রামে থেকে কুড়ে ঘরে
আমাদের জন্ম, আমরা কি এখন খারাপ আছি? আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহর কাছে চেয়েছি। আমি একটা জিনিস বারবার বলি, আলহামদুলিল্লাহ, আমি তো আমার মন জানি, কাউকে কখনো ঠকাই নাই, কখনো 2 পয়সা কারো হক নষ্ট করি নাই, কাউকে মেরে খাই নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, আমরা কাউকে ঠকাই খাই না। এই ইমানি তাকাজাটা আমাদের মধ্যে আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে ভুল ত্রুটি যে হয় না তা না, কিন্তু মানুষকে ঠকানো এই জিনিসটা না আমাদের জন্য অ্যালার্জি। এটা আমাদের মাথায় কাজই করে না যে মানুষকে ঠকায় 2 পয়সা ইনকাম করব, এটা আমাদের সম্ভব না। তো যেটা বলছি ভাই, আপনি যে হালতে থাকেন না কেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবে, বাড়িয়ে দিবে, বহুগুণে বাড়িয়ে দিবে। এখন তো একটা রোগ বালাই নিয়ে কথা বলবো, জিঙ্কো বিলোবা। বারবার বলছি এটা ভুয়া, এটা আমাদের না। জিঙ্কো বিলোবা যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা ব্রেনের জন্য ইফেক্টিভ। সেটা বাংলাদেশের স্বনামধন্য যে ফার্মাসিউটিক্যালগুলো আছে, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, রেডিয়ান্ট, ইনসেপ্টা, এরা এটা যে নামে মার্কেটে এনেছে, আপনার ফার্মাসিতে গেলে পাবেন, একজন ডক্টর দেখিয়ে খেলে ভালো হয়, এটা আপনি নিতে পারেন। কিন্তু অনলাইনে যেটা ভিডিও, আমাদের কথা দেখে আপনাদেরকে অনলাইনে সেল করতেছে 1500-2000 টাকা দিয়ে, এটা কখনো নেবেন, এটা ভণ্ডামি, এরা ধোকাবাজ, এদের ব্যবস্থা অচিরেই হচ্ছে, আপনারা একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? আসলে খুশকি ড্যান্ড্রাফ যদি খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিটোকোনাজল, সাইক্লোপাইরোস গ্রুপের বিভিন্ন রকমের অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশন, শ্যাম্পু দিয়ে থাকি, খুশকি দূর হয়ে যায় ইনশাআল্লাহ। তবে আমরা বারবার বলি যে সুগার জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে। আর সুগার খুবই খারাপ শরীরের জন্য, এটা লার্জেস্ট পয়জন, পৃথিবীর মধ্যে লার্জেস্ট পয়জন। এটা থেকে সকল রোগের সূচনা। একজন ক্যান্সার আক্রান্ত মানুষ যদি তার সুগার খেতে থাকে, তার ক্যান্সারের জীবাণুগুলো আরও দেখা যায় শাখা পোশাখা গজায়। আপনি সুগারটা বন্ধ করে দেন, আপনি অনেক রোগ বালাই থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবেন। সুগারের কারণে যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস বাড়লে ছেলেদের হরমোন অবস্থা খারাপ হয়ে যায়, টেস্টোস্টেরন হরমোন আশঙ্কাজনকভাবে কমে আসতে থাকে। মেয়েদেরও হরমোনাল ইমব্যালেন্স হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে, মেয়েদের মিনিস্ট্রেশন ইরেগুলার হয়ে যাচ্ছে, তাদের ফেসের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের অবাঞ্ছিত লোম হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, বেলি ফ্যাট বাড়ছে। মানে অসংখ্য, আমি বলবো যে ক্ষতির মধ্যে পড়তে হয় যদি কেউ শুধু সুগার জাতীয় খাবারগুলো খেতে থাকে রেগুলার বেসিসে। ফাস্টফুড, জাঙ্কফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা তো বহুত রকমের দেখেছি যে যারা অনেক ফিটেস্ট মানুষ, তাদের আমরা সাক্ষাৎকার নিয়ে দেখেছি যে তারা বলে আমি চিনি খাই না। চিনিযুক্ত খাবার আমরা কতদিন খেয়েছি আমি ভুলে গিয়েছি। তার মানে চিনিটা খুবই খারাপ জিনিস। সাদা চালের ভাতটা আপনারা খাবেন না। অনেকে বলে যে গ্রামের কৃষকরা সাদা চালের ভাত খাচ্ছে, তাদের তো কিছু হচ্ছে না। আরে ভাই, তারা যে কি পরিমাণ কোদাল দিয়ে মাটি কাটে আপনি জানেন? আমাদের এখানে ভোরবেলা উঠে কৃষকেরা 1 গামলা ভাত খায়, খেয়ে সারাদিন যে পরিশ্রম, ওই পরিশ্রম আপনি করেন? আপনি সারাদিন শুয়ে বসে কাটান, তাদের সাথে কেন তুলনা করতে চান? তাদের সাথে তুলনা করলে হবে না ভাই। আমাদের ওরকম কায়িক পরিশ্রম আমরা করি না, আমাদেরকে একটু মেনটেন করতে হবে। রাত জাগা যাবে না, লাল চালের ভাত খেতে হবে। এবং ওই যে 5টা এরিয়া আছে পৃথিবীতে, যেটাকে বলা হচ্ছে যে ব্লু জোন, যেখানকার মানুষের গড় আয়ু প্রায় 100-র ঊর্ধ্বে, তো তাদের কিন্তু দেখা যাচ্ছে যে 9টা কমন অভ্যাস পাওয়া গিয়েছে। যে একজন বিজ্ঞানী ন্যাশনাল জিওগ্রাফির সাথে উনি ওই জায়গাগুলোতে গিয়ে ইনভেস্টিগেট করে দেখেছে যে ওই এরিয়াতে 9টা অভ্যাস তাদের কমন ছিল। এর মধ্যে একটা ছিল যে ক্ষুধা পেটে থাকা অবস্থায় তারা খাওয়া শেষ করতো। আমরা তো পেটটা ভরে খাই, তারা ক্ষুধা পেটে একটু থাকা অবস্থায় খাওয়াটা শেষ করে দিত। এবং দেখা যাচ্ছে রাতের ঘুমটা ইনশিওর করতো, অন্যের হিংসা করতো না, সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতো, এবং তারা সবসময় মুভমেন্টের মধ্যে থাকতো। মুভমেন্ট মানে আমরা তো মনে করি যে একটু ওয়েট বেড়ে গেছে, একটু জিমে যাব, 1 ঘন্টা জিম করবো। প্রথম খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে জিমে যাচ্ছে, এরপরে জিমটা বন্ধ হয়ে যায়। তার ওই জিমের ব্যাগ যে কোথায় হারিয়ে যায় সে নিজেও জানে না। এটা নিয়ম না ভাই। ব্যায়াম কি? জীবনটাই তো ব্যায়াম। জীবনটাই আপনার পরিশ্রমের মধ্যে থাকতে হবে। ওই বিজ্ঞানী বলতেছে 20 মিনিটের বেশি আপনি বসে থাকতে পারবেন না। রাতের ঘুম ব্যতীত 20 মিনিটের বেশি শুয়ে বসে থাকার কোনো স্কোপ নাই। 20 মিনিট পার হয়েছে, আপনাকে উঠতে হবে, একটু দাঁড়াইতে হবে, একটু হাঁটতে হবে, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। আর খাওয়ার পরেই আমরা শুয়ে পড়ি, অনেকেই ভুল করি। লেট নাইট খাচ্ছি, রাত 11টা 12টা 1টা 2টার সময় খাচ্ছি, খেয়েই শুয়ে পড়তেছি, একদম আনসাইন্টিফিক। আপনার ডায়াবেটিস হবে, হরমোনাল ইমব্যালেন্স হবে, চুল পড়ে যাবে, আপনার বৈবাহিক জীবনে আপনি অনেক বেশি এফেক্টেড হবেন। আর খোলামেলা কথা বলতে চাই না, এই জন্যই বলছি যে রাত জাগা যাবে না। যদিও আজকের লাইভটার বিষয়টা পুরোপুরি ভিন্ন, লাইভ নেওয়ার চেষ্টা করবো 9টার দিকে। আজকে পুরোপুরি ভিন্ন ইস্যু, আপনারা জানেন কি কারণে এটা বলছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে অনেকের দাঁত হয়েছে, বারবার ফিরে আসতেছে, এটা নিয়ে অসংখ্যবার ভিডিও দিয়েছি, আলোচনা করেছি। দাঁত আমি বলি যে আপনাদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করেন, নিজে টাওয়েল, গামছা, চিরুনি
এগুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কারোর সাথে শেয়ার করবেন না, সাবান গায়ে দেওয়া যাবে না। দাঁত হয়েছে মানে যেটাকে আমরা বলতেছি যে কি বলে টিনিয়া, ফাঙ্গাল ইনফেকশন, এটা হলে কখনোই আপনি মানে নিজের তাওয়েল গামছা চিরুনি কারোর সাথে শেয়ার করবেন না। এখানেও মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, মিষ্টি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। আপনার যেটা বলছি যে এখানেও রাত জাগা নিষেধ করা আছে, এবং গায়ে সাবান দিবেন না। আমরা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিই, অ্যান্টিফাঙ্গাল মুখে খাওয়া ওষুধ দিই, অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিই, দাঁত ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আর আপনারা ভুল করেন, দাঁত হয়ে গেলে এদিক সেদিক বিভিন্ন ফার্মেসিতে গিয়ে আপনারা তাদের কাছ থেকে স্টেরয়েডযুক্ত ওষুধগুলো, ক্রিমগুলো নিয়ে আসেন। স্টেরয়েডটা দিলে আপনি আরাম পাবেন, কিছুদিনের জন্য স্বস্তি পাবেন, দাঁতটা দেখবেন যে দাঁতটা নাই হয়ে গিয়েছে। যখনই ক্রিমটা বন্ধ করবেন সিভিয়ার পর্যায়ে দাঁত হয়ে যাবে, সিভিয়ার পর্যায়ে দাঁত হবে। বুঝতে পারতেছেন? এটাকে বলা হয় স্টেরয়েড ইনডিউসড টিনিয়া ইনকগনিটো। তার মানে স্টেরয়েড ব্যবহার করাই যাবে না, যে কোনো ছত্রাক জাতীয়। এখন ভাই আমি যদি না জানি যে আমার স্কিনে এই লেশনটা হয়েছে, এটা কি দিয়ে হয়েছে, ব্যাকটেরিয়া দিয়ে না ভাইরাস দিয়ে না ছত্রাক দিয়ে, তাহলে তো আমি আন্দাজে ঢিল মারবো, স্টেরয়েড লাগাবো। স্টেরয়েড দিলে তো আপনি সাময়িক উপশম আপনি হবেই, যে কোনো ক্ষেত্রে আমি স্টেরয়েড দিলে আপনার উপকার কিছু সময়ের জন্য হবে, কিন্তু এটার যে সাইড ইফেক্টটা এটা আপনি এটা তো ওরা তো বুঝবে না। ফার্মেসির যারা ফার্মেসিওয়ালা, ওদের মূল কাজটা কি হওয়া উচিত? তাদের মূল কাজ হচ্ছে প্রেসক্রিপশন যাবে, প্রেসক্রিপশন দেখে তারা মেডিসিনটা আপনাকে দিয়ে দিবে, এটাই তো তার কাজ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ডক্টরের সংখ্যা কম, তারাই দেখা যায় যে ডাক্তারি করছে। গ্রামগঞ্জে অনেক মানুষের, আমি বলবো না যে উপকৃত হয় না, হয় অনেক সময় জ্বর সর্দি কাশি ছোটোখাটো ইস্যুতে উপকৃত হয়ও, কিন্তু অনেক সময় তাদের দ্বারা ভুল চিকিৎসাও হয়ে যায়। এর জন্য আপনাদেরকে যারা একটু সচেতন, আপনারা অবশ্যই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই এখন এমন কোনো গ্রাম নাই যেখানে এমবিবিএস ডক্টর বসে না। একজন ডক্টর দেখিয়ে নিলেন, আপনি একটু সেফ থাকবেন, ঠিক আছে? ঠোঁটের সাদা হয়েছে, ঠোঁটের সাদা অংশ, এটা মূল কারণ আপনার ভিটামিন ঘাটতি আছে, ভিটামিন বি, স্পেশালি ভিটামিন বির ঘাটতি রয়েছে। আপনি ভিটামিন বি কমপ্লেক্স যে ওষুধগুলো ফার্মেসিতে পাওয়া যায়, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো, বিভিন্ন ফার্মাসিউটিক্যালে আছে, দাম খুবই কম, 80 পয়সা মনে হয় দাম, এক পাতা মনে হয় 8-10 টাকা, মানে একটার দাম 1 টাকারও কম। আপনারা 3 বেলা খেতে থাকেন। এটা যেহেতু ওয়াটার সলিউবল ভিটামিন বি, এটা খেলে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, যে কেউ খেতে পারবে। এটা খেলে কিন্তু আপনি অনেকটা দেখবেন যে অনেকেরই আমাদের ভিটামিন বির ঘাটতি আছে। ভিটামিন বির ঘাটতির কারণে দেখবেন মুখের মধ্যে ঠোঁট ফেটে যায়, ঠোঁটের কোনা সাদা হয়ে যায়, জিহ্বার মধ্যে দেখবেন যে ঘন ঘন ঘা হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই জন্য ভিটামিন বিটা খুব জরুরি। আমরা তো খাদ্য থেকে যদি পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের কয়জনের ভাই খাবার ওই পরিমাণ আমাদের ভিটামিন বি রিচ খাবারগুলো আমরা কতজন খেতে পারি বলেন? যেহেতু আমরা খেতে পারি না, তার মানে আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স এই সাপ্লিমেন্টগুলো আমাদের নেওয়া উচিত। ডক্টর দেখিয়ে নিতে পারলে তো খুব ভালো, কিন্তু যেহেতু এটা সাপ্লিমেন্ট, এটা আপনি যেহেতু মানে প্রেসক্রিপশন মেডিসিন না, একদম প্রেসক্রিপশনই লাগবে তা না, আপনি নিজেও ভিটামিন বি, সম্ভবত অ্যারিস্টোভিট বি আছে, B54 আছে, এগুলো স্বনামধন্য, স্কোয়ার বেক্সিমকো, এগুলো আপনারা চাইলেই ফার্মেসিতে গেলেই দিয়ে দিবে। 3 বেলা খেতে হবে, 3 বেলা খাবেন, 1-2 মাস খাবেন, একটা ভালো চেঞ্জেস আসবে ইনশাআল্লাহ। জিঙ্কের কথা বলি, জিঙ্ক সমৃদ্ধ খাবারের যদি ঘাটতি থাকে, জিঙ্কের যদি আপনার শরীরে ঘাটতি থাকে, আপনার ছেলেদের পুরুষত্ব কমে যাবে, মেয়েদেরও হরমোনাল ইমব্যালেন্স হবে, চুল পড়ে যাবে। এই জন্য জিঙ্কটা কিন্তু আমাদের, যেহেতু জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা খুব কম খেতে পারি, জিঙ্ক সমৃদ্ধ খাবার খুব বেশি আছে, জিঙ্ক রয়েছে কুমড়োর বীজে, এটা খেতে পারলে তো খুব ভালো। আরও জিঙ্ক সমৃদ্ধ খাবার, বিভিন্ন বীজ জাতীয় খাবারগুলো আছে, এগুলো খেতে পারলে ভালো, কিন্তু যদি খেতে না পারি সেক্ষেত্রে আমরা জিঙ্ক সাপ্লিমেন্ট খেতে পারি। এটারও দাম কম, 1-2 টাকা দাম, কিন্তু রেজাল্ট ম্যাসিভ, রেজাল্ট আমি বলবো ম্যাসিভ। তো এই বিষয়গুলো একটা মাথায় রাখতে হবে। ব্রণের সমাধান চাচ্ছেন, আমি বলবো যে ব্রণের জন্য খুব ভালো চিকিৎসা আছে, তবে আপনারা ব্রণের মধ্যে স্টেরয়েড জাতীয় কোনো কিছু দিবেন না। আমরা ভালো একটা স্যালিসিলিক অ্যাসিডযুক্ত অনেক সময় ফেস ওয়াশ দেই, ক্লিন্ডামাইসিন জেল দেই, হ্যাঁ, ইরাথ্রোমাইসিন দেই, বিভিন্ন, এটা আপনার ক্যাটাগরি দেখে ভাই, অ্যাকনি ভালগারিস নাকি অ্যাকটি কেরাটোসিস, আপনার তো দেখতে হবে আমাকে যে আপনার কোন পর্যায়ে আছে, সেই পর্যায়ে অনুযায়ী আমরা চিকিৎসা দিলে আশা করা যায়, যদি আপনারা নিয়মকানুন মেনে চলতে পারেন, একটা ভালো চেঞ্জেস, ভালো রেজাল্ট কিন্তু চলে আসে ইনশাআল্লাহ, ঠিক আছে? রক্ত শূন্যতা দূর করতে, রক্ত শূন্যতা, আমি বলি যে ভাই রক্ত শূন্যতা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের রক্ত শূন্যতা আছে, যেহেতু তাদের মিনিস্ট্রেশনে একটা রক্ত যায়। এর পাশাপাশি কৃমিনাশক ওষুধ অনেকে খায় না, কৃমিনাশক ওষুধ রেগুলার বেসিসে যদি না খায়, তার কিন্তু কৃমি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু আমরা অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খাই, এ কারণে কৃমি কিন্তু আমাদের পেটের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে যে গ্রো হতে পারে। সেক্ষেত্রে কৃমি কিন্তু আপনার শরীরে পুষ্টিও খেয়ে নিচ্ছে, আপনার রক্ত চুষে খেয়ে নেয়, তখন কিন্তু দেখবেন যে আপনার রক্ত শূন্যতায় ভুগতে পারেন। রক্ত শূন্যতায় ভুগলে কিন্তু আপনার চুল পড়ে যাবে, আপনি
কিছু হলে দেখবেন শরীর দুর্বল লাগবে, অবসাদ লাগবে, ক্লান্তি লাগবে, আপনার কাজকর্মে কোনো মনোযোগ আসবে না, আগ্রহ হারিয়ে ফেলবেন, হাত পা ঝিমঝিম করবে, মানে রাতের বেলা পাগুলো ক্রাম্পিং পেইন হয়। আমাদের রাতের বেলা যে পাগুলো ম্যাচ ম্যাচ ব্যথা করে, ক্রাম্পিং পেইন হয়, আমরা অনেকে মনে করি যে এটা ক্যালসিয়ামের ঘাটতি। হ্যাঁ, ক্যালসিয়ামের ঘাটতি হলেও হতে পারে, কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু 1-2 দিনও হয় না, এটা দীর্ঘদিনের একটা প্রসেস। বেশিরভাগ ক্ষেত্রে রক্ত স্বল্পতা এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি। ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর করার জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে 2টা করে কলা খাবেন প্রতিদিন 2টা করে কলা খান, কোনো কিছু লাগবে না, দেখবেন যে কয়েক মাসের মধ্যে একটা আশানুরূপ সাফল্য আপনি পাবেন ইনশাল্লাহ। অনেকেই আসলে প্রশ্ন করছেন, আমি আসলে কমেন্ট ওইভাবে দেখতে পাচ্ছি না, আমি আমার মতো বলে যাচ্ছি, 2-1টা কমেন্ট আমি পড়ার চেষ্টা করছি। রাতের ঘুম তো দরকার। রাতের ঘুম না ঘুমালে আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাবে, মেয়েদের ইস্ট্রোজেন হরমোন কমে যাবে, চুল পড়বে, চেহারার উজ্জ্বলতা কমে যাবে। আপনারা তো চান যে চেহারার উজ্জ্বলতা বাড়াতে। আমি একটা কথা বলি, চেহারাটা কত বেশি চকচকে উজ্জ্বল, একটু স্নিগ্ধতা, একটু মোলায়েম দেখাবে জানেন? যাদের ভিটামিন সির ঘাটতি নাই, ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো খাবেন। কোলাজেন, যেটা কোলাজেন, এই যে কোলাজেন একটা প্রোটিন, এটা ত্বকের যে স্তরটা এটা টান টান করে রাখে, টান টান। অনেকে দেখেন অল্প বয়সে বলি রেখা পড়ে, আবার অনেক দেখবেন ছেলে বা মেয়ের 45-50 বছর হয়েছে কিন্তু তাদের স্কিনে টান টান, একদম মনে হচ্ছে যে বয়স অনেক ইয়াঙ্গার লুকিং, অনেক বয়স কম। তাদের দেখবেন যে তারা পর্যাপ্ত পানি পান করে, তারা রাতের ঘুমটা তাদের ঠিকঠাক আছে, তারা ভিটামিন সি সমৃদ্ধ খাবার, মানে যেগুলো টক ফল, লেবু, কমলা, মালটা, এগুলো, এই খাবারগুলো তাদের ঠিকঠাক আছে, দুশ্চিন্তা মুক্ত আছে। দেখবেন তার ওই সাপ্লিমেন্ট লাগবে না, তার বিভিন্ন রকমের ময়েশ্চারাইজার লাগবে না, কসমেটিক্স লাগবে না, তার কোনো পার্লারে যাইতে হবে না। আমি এনশিওর করছি রাতের ঘুম যদি কেউ 10টার মধ্যে ঘুমায়, ভোরে যদি উঠে, ভোরের আলোতে যদি সে একটু হাঁটাহাঁটি করে, সে যদি রোদটা একটু লাগায়, আধা ঘন্টা 1 ঘন্টা যদি সে রোদ লাগাতে পারে, সে যদি রেগুলার কায়িক পরিশ্রম করে, সে যদি পানি পর্যাপ্ত পান করে, শাকসবজি ফলমূল খায়, কিসের সাপ্লিমেন্ট লাগবে, কিসের কসমেটিক্স, কিসের পার্লার? ওদের ত্বকের ব্যাপারটা দেখবেন আলাদা, ওদের ত্বক অন্যদের সাথে মিলাতে পারবেন। এখন বাংলাদেশ কেন, গোটা ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ মানুষ রাত জাগে, এই জন্য ক্যান্সারও বাড়তেছে, ব্রেন টিউমার বাড়তেছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। এই যে গত পরশু দিনে আগের দিন একটা রিপোর্ট করলাম, প্রথম আলোতে দিয়েছে, গোটা বিশ্বব্যাপী 60% উপরে ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে। ছেলেদের হরমোনাল ইমব্যালেন্সটা কেন হচ্ছে? বেশিরভাগ ছেলে রাত জাগতেছে, দুশ্চিন্তা করতেছে, ছেলেরা এত বেশি পরিশ্রমী, এত বেশি পরিশ্রম, বাইরে পরিশ্রম করতেছে, টেনশনে থাকে, হতাশা তাদের মধ্যে স্বাভাবিকভাবে আসা স্বাভাবিক। বাসায় যাওয়ার পরে অনেক মা বোনরা অনেক ভালো, মাশাআল্লাহ, আল্লাহ তাদের বরকত, তাদেরকে বাড়াই দেখ, তারা শান্তিতে থাকুক। কিন্তু এমন কিছু মা বোন আছে, এই যে বেচারারা বাইরে থেকে কষ্ট করে আসতেছে, বাইরে তার অফিস, তার আদালত, তার ব্যবসা বাণিজ্য, ওইখানে কত মানুষের সাথে তাকে কারবার করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত কথা বলতে হয়। এখান থেকে সে বাসায় আসে একটু রিল্যাক্সের জন্য, যে একটু ভাই প্রশান্তি, বাড়ি মানে কি প্রশান্তির জায়গা, প্রশান্তি পাবে, সে শান্তি পাবে, বাসায় যাবে, রিল্যাক্স হবে, একটু বউ বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে একটু গল্পগুজব করবে, খাওয়া দাওয়া করবে, একটু বিশ্রাম নিবে। সেখানে যাওয়ার পর যদি তাকে মানসিক প্যারা দেওয়া হয়, ওই বেচারার অবস্থা তো কি হবে? তার কর্টিসল লেভেল তো খালি বাড়তে থাকবে। কর্টিসল হরমোন যখন বাড়বে, মানে যেটা এমার্জেন্সি হরমোন, কর্টিসল হরমোন বাড়লে আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাবে, মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স হবে, ছেলেদের হরমোনাল ইমব্যালেন্স হবে, তার চেহারার উজ্জ্বলতা থাকবে না, তার আয়ু কমে যাবে, তার চুল পড়বে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। ভাই, এই জিনিসটা আপনাদের মা বোনদের প্রতি রিকোয়েস্ট, যেসব মা বোনরা তাদের ছেলেদের, তাদের বাড়ির পুরুষ মানুষদেরকে বাইরে থেকে আসার পরে শান্তি দেয়, আল্লাহ তাআলা তাদেরকে উপর আহসান করবে, শান্তি দিবে। আবার উল্টাটাও আছে, মা বোনরা তো বাড়িতে অনেক পরিশ্রম করে না, তারা পুরো বাড়ি দেখভাল করতেছে, বাচ্চা পালতেছে, রান্না বান্না, বাড়ির ঘরের কাজ, বহু কাজ করছে। এখন আপনি বাইরে থেকে এসেই যদি ভুল ধরা শুরু করলেন, এটা এখানে কেন, এটা ওখানে কেন, রাগারাগি, খাবার মজা হয় নাই, রান্না মজা হয় নাই, ভাই ওই বেচারি তো পরিশ্রম করছে, কষ্ট করতেছে না? আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে ফলো করতে হবে। উনি কেমন ব্যবহার করতেন? কোনো খাবার যদি মানে খেতে স্বাদ হয় নাই, সুস্বাদু হয় নাই, উনি কি মানে এটার জন্য রাগারাগি করতেন? উনি মানে যদি হয়েছে খেয়েছে, না হলে উঠে সুন্দর মতো উঠে চলে গিয়েছে, বা মানে কষ্ট দিবে না মানুষকে, কখনোই রাগারাগি করবে না। এটা কেমন ভাই বিহেভ আপনাদের? ঘরের মেয়েদের সাথে রাগারাগি করেন, পুরুষত্বকে এখানে প্রকাশ করেন আপনারা। অনেকেই দেখেছি, সবাই না, অনেক মেয়েরাই, অনেক ছেলেরাই ঘরের মা বোনদের কাছে এসে দেখা যাচ্ছে পুরুষত্ব প্রকাশ করে, তাদের গায়ে হাত তুলে গালাগাল করে। এটা ঠিক না। আপনাদের যদি সত্যিকার অর্থে পুরুষত্ব দেখাতে হয়, যারা জুলুম করছে, সমাজে অত্যাচার করছে, ইয়াবা বেচতেছে, মাদকাসক্ত, মাদকের ব্যবসা করছে, টেন্ডারবাজি করতেছে, রুখে দেন তো তাদেরকে। কত বড় পুরুষত্ব হয়েছে, ওইখানে যাও তো মেয়া বিলাই, এগুলো কথা বললে তো মনটা খারাপ হবে। যাই হোক, এই কাজটা করা যাবে না।
আপনার পুরুষত্ব দেখার দরকার নেই, আপনি দিন ইসলামকে ফলো করেন, আল্লাহ তাআলা আপনাকে দেখবেন ভালো রাখবে ইনশাআল্লাহ। জি, যে কথায় আসছিলাম, জয়েন্টের ব্যথা। জয়েন্টের ব্যথা নিয়ে আমি বলবো যে ভাই 40 বছর বয়সের পরে নর্মালি আমাদের বোন মিনারেল ডেনসিটি, আমাদের বিভিন্ন মিনারেলের ঘাটতি হয়ে যায়, ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় এবং কোলাজেনের ঘাটতি হয়ে যায়, কন্ড্রাইটিন, গ্লুকোজামিন, বিভিন্ন উপাদান রয়েছে যেগুলো আমাদের কমে আসে। হ্যাঁ, ঠিক আছে, কার্টিলেজগুলো আমাদের দেখা যাচ্ছে যে ওটার মানে অনেকটাই ভঙ্গুর হয়ে যায়। এই কারণে অনেক সময় দেখা যায় যে আপনার হিপ জয়েন্টের ব্যথা, হাঁটু ব্যথা এগুলো হতে পারে। আবার দীর্ঘ সময় যদি আপনি দাঁড়িয়ে থাকেন, ভারী কোনো কিছু উত্তোলন করেন, দেখা যাচ্ছে যে আপনার অনেক বেশি ওজন বেড়ে গিয়েছে, এক্ষেত্রেও কিন্তু আপনার খুবই চান্সেস থাকে কোমর ব্যথা। স্পেশালি যারা দীর্ঘ সময় বসে কাজ করে, ড্রাইভিং করে বা বসে কাজ করে এবং ওজন বেশি, তাদের কিন্তু কোমর ব্যথাটা খুব বেশি হয়, ঠিক আছে, এবং নি জয়েন্টেও ব্যথা হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চেষ্টা করুন ওয়েটটা কমানোর এবং সপ্তাহে 1-2 দিন যদি সাঁতার কাটতে পারেন খুব ভালো হয়। এবং অবশ্যই ডিম, দুধ এটা খাওয়ার চেষ্টা করবেন এবং একটু কায়িক পরিশ্রমের মধ্যে থাকবেন, রোদটা লাগাবেন। রোদ লাগালে কিন্তু এটা অনেকটা কমে আসতে পারে। তো যাই হোক, আমাকে আসলে আমার একটা মিটিং থাকার কারণে আমি আর কন্টিনিউ করতে পারছি না। আমাকে অনেকবার ফোন দিয়েছে, ভাই ব্রাদাররা বসে আছে, আসলে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, ওখানে যেতে হবে। তো আজকের আলোচনা এতটুকুই। তবে মূল মেসেজ যেটা, আমাদেরকে নিয়ে যত রকমের বিজ্ঞাপন আপনারা দেখেন, যত রকমের পণ্য সেল হয়, এগুলো সব প্রতারক চক্র চালায়। এগুলো দয়া করে আপনারা কোনো কিছু কিনবেন না, তাদের ব্যবস্থা অচিরেই হবে। তাদের নামে আমরা জিডি করেছি, অভিযোগপত্র দায়ের করেছি এর আগে, অনেক আগে, 6-7 মাস আগেই। সেটা ব্যবস্থা অচিরেই হবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আপনার আমাদের 2টা পেজ, ডক্টর নোবেল, ডক্টর নাবিল, যেটা 3.9 মিলিয়ন এবং 4.2 মিলিয়ন অ্যাট প্রেজেন্ট, এই 2টা পেজ ফলো করবেন। এবং এর পাশাপাশি আমার আরেকটা পেজ আছে ডক্টর নোবেল অফিসিয়াল, এটা 8 লক্ষের উপরে মেম্বার্স রয়েছে। আপনার এর বাইরে অন্য কোনো পেজ আমাদের যদি নাম দিয়েও নাম দিয়েও যে দেখেন যে পেজে আমরাই কথা বলছি মনে হচ্ছে, ধরেই নেবেন যেটা ধোঁকাবাজ, প্রতারক চক্র। কারণ আমাদের এই ভিডিওগুলো তারা ডাউনলোড করে সেখানে দিতে পারে, কিন্তু কখনোই সেখানে লাইভ তার দেখতে পাবেন না, লাইভ নেওয়া সম্ভব না। লাইভ তো নিতে হবে রিয়েল পেজ থেকে, লাইভ কি ওই পেজ থেকে নিতে পারবে সে? চাইলেও পারবে না। তো আপনারা এত বোকা কেন? এত সহজ সরল হলে তো হবে না ভাই, এত সহজ সরল হলে মানুষ আপনাকে ঠকাবে। একটু বুদ্ধিমান হন, একটু চালাক হইতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা সহজ সরলতা থাকবো, বেশি প্যাচগোছ থাকবে না, মনটাকে পরিশুদ্ধ থাকবো, মনটা আমাদের অবশ্যই স্বচ্ছ সরল, একদম স্বচ্ছ পানির মতো হবে। কিন্তু একটু এখানে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, যেন অন্যরা আমাদেরকে ঠকাতে না পারে। আমরা অন্যকে ঠকাবো না, অন্যরা যেন আমাদেরকে ঠকাতে না পারে, এই বিষয়টা আমাদেরকে এনশিওর করতে হবে। আশা করছি আপনারা আজকের এই লাইভটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন।